ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু দারুণ ওয়ার্ড নিয়ে এসেছি। এই ওয়ার্ডগুলোর ব্যবহার আমরা প্রায় হতে দেখি। যখনই আমরা কোনো মুভি দেখি বা কোনো পডকাস্ট শুনি, এই ওয়ার্ডগুলোর সম্মুখীন আমরা প্রায় হয়ে থাকি। এই ওয়ার্ডগুলো প্রচন্ড ইউজফুল। দেখো, প্রত্যেকটা ওয়ার্ডের সাথে আমি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো সেন্টেন্সে আমরা এগুলোকে ঠিক কিভাবে ব্যবহার করতে পারি। এই ওয়ার্ডগুলোকে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো আর এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করতে শেখো। আর এগুলোকে তোমাদের প্রত্যেক দিনের কনভারসেশনে ইনক্লুড করো। এই ওয়ার্ডগুলোকে ইনক্লুড করে আমরা আমাদের নিজেদের কনভারসেশনটাকে আরেকটু এনহ্যান্স করে তুলতে পারি। আমরা আমাদের ইংলিশটাকে আরেকটু অ্যাডভান্সড করে তুলতে পারি। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা দেখবো কোট আনকোট। সেন্টেন্সে আমরা কোট আনকোটকে ঠিক কোন অর্থে ব্যবহার করে থাকি। দেখো, আমরা যখন অর্থ করি তথাকথিত নামে মাত্র, অর্থাৎ সে আমার নামে মাত্র বন্ধু, কাজে একদম সাহায্য করে না। সে আমাকে তখনই ফোন করে যখন তার দরকার পড়ে, তো সে আমার নামে মাত্র বন্ধু হয়ে গেল। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোট আনকোটকে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে একজন তথাকথিত নেতা বা নামে মাত্র নেতা, যে কখনো কারো কথা শোনে না। He is a quote unquote leader who never listens to anyone. He is a quote unquote leader who never listens to anyone. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে আমার তথাকথিত বন্ধু, সে আমাকে একমাত্র তখনই ফোন করে যখন তার কোনো কিছু দরকার হয়। তো যখন তার কিছু দরকার হয় তখনই সে আমাকে ফোন করে। সেন্টেন্সটা কি হবে? হি ইজ মাই কোট অ্যান্ড কোট ফ্রেন্ড who calls me only when he needs something. He is my quote unquote friend who only calls me when he needs something. যদি আমি বলি সে একজন তথাকথিত বিশেষজ্ঞ, যে বিষয়টি সম্পর্কে খুব কম জানে। তথাকথিত বিশেষজ্ঞ, দ্যাট মিনস নামমাত্র এক্সপার্ট, নামমাত্র বিশেষজ্ঞ। সেন্টেন্সটা কি হবে? হি ইজ আ কোট আনকোট এক্সপার্ট who knows very little about the subject. He is a quote unquote expert who knows very little about the subject. তো আমার মনে হয় এক্সাম্পল গুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা কোট আনকোটকে ঠিক কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরের ওয়ার্ডটা। প্লিজ ওয়েট। এই ইম্পর্টেন্ট ক্লাসটার মধ্যে আমি জাস্ট 1 মিনিট নিতে চাই। আমি শুধুমাত্র 2 মাসের একটা মাস্টার কোর্স শুরু করতে চলেছি, যেখানে আমি তোমাদের মুখ থেকে ইংরেজি বলাবো। শুধুমাত্র 2 মাস পরে তোমরা তোমাদের নিজেদের বিগিনার্স থেকে ইন্টারমিডিয়েট লেভেলে পাবে, অর্থাৎ 0 থেকে ইন্টারমিডিয়েট লেভেল অনলি ইন 2 মান্থস। আর কোর্সটা স্টার্ট হচ্ছে জুলাইয়ের 2 তারিখ থেকে। তো তোমরা যারা দ্রুত ইংরেজি শিখতে চাও শীঘ্রই এনরোল করো। আর ফিসটা খুবই সামান্য, মাত্র 500 পার মান্থ। কোন নাম্বারে যোগাযোগ করবে বুঝতে পারছো না? স্ক্রিনে যে নাম্বারটা দেখা যাচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করে দ্রুত এনরোল করে ফেলো। লেটস গেট ব্যাক টু দ্য ভিডিও। আমরা প্রায় সেন্টেন্সে সাটল এই ওয়ার্ডটার ব্যবহার হতে দেখি। সাটলকে আমরা সেন্টেন্সে ঠিক কিভাবে ব্যবহার করতে পারি, কোন অর্থে ব্যবহার করতে পারি। দেখো, সাটল এই ওয়ার্ডটার অর্থ হলো সূক্ষ্ম, খুবই হালকা, অর্থাৎ চোখে পড়ে না এমনই, বুঝতে পারা যায় না, সহজে বোঝা যায় না এমনই। এক্সাম্পল দেখো, যদি আমি বলি এই দুটো শব্দের মধ্যে খুব সামান্য, খুব সূক্ষ্ম পার্থক্য রয়েছে, সেটা কি হবে? There is a subtle difference between these two words. There is a subtle difference between these two words. দেখো, আমরা এখানে সাবটল বলবো না, আমরা এখানে বলবো সাটল, কারণ এখানে বি সাইলেন্ট। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি তার আচরণে একটা সূক্ষ্ম পরিবর্তন লক্ষ্য করেছিলাম। I noticed a subtle change in his behavior. I noticed a subtle change in his behavior. তো আমার মনে হয় এক্সাম্পল গুলোর মধ্যে দিয়ে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারলে সেন্টেন্সে আমরা সাটল এই ওয়ার্ডটাকে ঠিক কিভাবে ব্যবহার করছি। সাটল চেঞ্জ, সাটল ডিফারেন্স, আমরা এরকম অর্থে, এরকম ক্ষেত্রে এই ওয়ার্ডটাকে ব্যবহার করে থাকি। সূক্ষ্ম পরিবর্তন, সূক্ষ্ম পার্থক্য। তো আমার মনে হয় তোমরা এই ওয়ার্ডটাকে বুঝতে পারলে। এবার আমরা দেখবো পরের ওয়ার্ডটা। পরের ওয়ার্ডটা হলো আইরনিক্যালি। আমরা প্রায় সেন্টেন্সে আইরনিক্যালি এই ওয়ার্ডটাকে ব্যবহার করতে দেখি। দেখো, সেন্টেন্সে আমরা আইরনিক্যালি এই ওয়ার্ডটাকে তখনই ব্যবহার করি যখন আমরা অর্থ করি বিদ্রুপাত্মক ভাবে বা অদ্ভুত ভাবে। আমরা প্রায় বলে থাকি হাস্যকর ব্যাপারটা হলো এই যে, তারপরে আমরা বাকি সেন্টেন্সটা বলি, যেটা একদম বিপরীতমুখী, বিপরীত ধর্মী কোনো ঘটনা। আমরা প্রায় বলে থাকি পরিহাসের বিষয়টা হলো
তারপরে আমরা যে ঘটনাটা ঘটার নয় সেই ঘটনাটার কথা বলি। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে একটা বিদ্রূপাত্মক ভাবে যখন কোনো অর্থ করতে চাই, কোনো সেন্টেন্সের ব্যবহার করতে চাই, তখনই আমরা আইরনিক্যালি এই ওয়ার্ডটার ব্যবহার করে থাকি। সেন্টেন্স দেখো তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। এক্সাম্পল দেখো, যদি আমি বলি বিদ্রূপাত্মক ভাবে বা অদ্ভুত ভাবে সবচেয়ে সহজ প্রশ্নটাই আমি ভুল করেছিলাম। Ironically, the easiest question was the one I got wrong. Ironically, the easiest question was the one I got wrong. That means এটা প্রত্যাশার একদম বিপরীতে। অর্থাৎ যেটা হওয়ার কথা নয় সেটাই হয়েছে। তো এটাকে আমরা এখানে বিদ্রূপাত্মকভাবে বা অদ্ভুতভাবে বোঝাতে এই ওয়ার্ডটাকে সেন্টেন্সে ব্যবহার করছি। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি বিদ্রূপাত্মকভাবে বা অদ্ভুতভাবে যে ব্যক্তিটি সব সময় দেরি করতো সে আজ সবার আগে এসেছিল। Ironically, the person who was always late arrived first today. Ironically, the person who was always late arrived first today. তো এক্সাম্পল গুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে ঠিক কিভাবে ব্যবহার করছি। আমার মনে হয় এই ওয়ার্ডগুলোর সম্মুখীন তোমরা প্রায় হয়ে থাকবে। আইরনিক্যালি, সাটল, আমরা এই ধরনের ওয়ার্ড প্রায় ব্যবহার হতে দেখি। কোট অ্যান্ড কোট, প্রায় আমরা কোট অ্যান্ড কোটের ব্যবহার সেন্টেন্সে হতে দেখি। এখন তোমরা জানলে এই ওয়ার্ডগুলোকে আমরা সেন্টেন্সে কত সহজেই ব্যবহার করতে পারি। এবার আমরা দেখবো পরের ওয়ার্ডটা। এবার যে ওয়ার্ডটা আমরা দেখবো সেটা হলো সিমিংলি। আমরা সেন্টেন্সে প্রায় সিমিংলিকে ব্যবহার করতে দেখি। সিমিংলির অর্থ হলো আপাত দৃষ্টিতে, দেখে মনে হয়, দেখে মনে হচ্ছে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে সিমিংলিকে ব্যবহার করে থাকি। সেন্টেন্স দেখো তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সমস্যাটা দেখতে, প্রবলেমটা দেখতে সহজ মনে হচ্ছে বা সাধারণ মনে হচ্ছে, কিন্তু এটা কঠিন। সেন্টেন্সটা কি হবে? The problem is seemingly simple, but it is quite difficult. The problem is seemingly simple, but it is quite difficult. আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি পরিস্থিতিটা আপাত দৃষ্টিতে নিয়ন্ত্রণে রয়েছে। The situation is seemingly under control. The situation is seemingly under control. একটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, আমরা কিন্তু এখানে অ্যাপারেন্টলি এই ওয়ার্ডটাকেও ব্যবহার করতে পারি। সিমিংলি আর অ্যাপারেন্টলি প্রায় ইন্টারচেঞ্জেবলি ব্যবহার হয়ে থাকে, কিন্তু এদের মধ্যে একটা সাটল ডিফারেন্স রয়েছে, একটা সূক্ষ্ম ডিফারেন্স রয়েছে। আমরা অ্যাপারেন্টলিকে আরো স্বচ্ছভাবে বোঝার অর্থে ব্যবহার করে থাকি। অর্থাৎ যখন আমরা আপাত দৃষ্টিতে একদম পরিষ্কারভাবে কোনো কিছু বুঝতে পারছি, তখনই আমরা অ্যাপারেন্টলিকে ব্যবহার করে থাকি। আর সিমিংলিকে আমরা তখন ব্যবহার করি যখন দেখে মনে হচ্ছে কিন্তু আমি শিওর নই। অর্থাৎ এখানে আমরা অতটা সার্টেনটি বোঝাচ্ছি না। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তাকে বাইরে আত্মবিশ্বাসী মনে হচ্ছে বা তাকে বাইরে আত্মবিশ্বাসী মনে হয়, কিন্তু সে ভেতরে নার্ভাস। সেন্টেন্সটা কি হবে? He is seemingly confident, but he is nervous inside. He is seemingly confident, but he is nervous inside. তো এক্সাম্পল গুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে ঠিক কিভাবে ব্যবহার করছি। সিমিংলিকে আমরা সেন্টেন্সে কত সহজেই ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব পরের ওয়ার্ডটা। এবার যে ওয়ার্ডটা আমরা দেখব সেটা হলো প্রিজুডিস। প্রিজুডিস, আমরা সেন্টেন্সে প্রিজুডিসের ব্যবহার তখন করি যখন আমরা অর্থ করতে চাই পক্ষপাত। অর্থাৎ আমরা যখন কোনো কুসংস্কারে আচ্ছন্ন অবস্থায় থাকা কোনো কিছুকে অর্থ করতে চাই, তখনই আমরা এই ওয়ার্ডটাকে সেন্টেন্সে ব্যবহার করে থাকি। দেখো এখানে আমরা অর্থ করি পূর্ব ধারণা ধরে রাখা কোনো ব্যক্তি বা পূর্ব ধারণা ধরে রাখা কোনো মানুষ। আমরা যখন অর্থ করি যে কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী সম্পর্কে আগে থেকেই ধরে রাখা একটা অন্যায় ধারণা, তখনই আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটাকে ব্যবহার করে থাকি। এখানে আমরা একটা অন্ধবিশ্বাস বশত বা কুসংস্কার বশত কাউকে জাজ করি, একটা মনে একটা অন্যায় ধারণা পুষে রাখি। আর এরকম অর্থে আমরা প্রিজুডিসকে ব্যবহার করে থাকি। সেন্টেন্স দেখো তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। দেখো এই ওয়ার্ডটা হলো একটা নাউন। আমরা সেন্টেন্সে প্রিজুডিসকে একটা নাউন হিসেবে সেন্টেন্সে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমাদের সমাজে পক্ষপাতের বিরুদ্ধে লড়াই করা উচিত। We should fight against prejudice in society. We should fight against prejudice in society. আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তার সিদ্ধান্তটা তথ্যের ওপর নয় পক্ষপাতের ওপর ভিত্তি করেছিল, সেটা কি হবে? Her decision was based on prejudice, not facts. His decision was based on prejudice, not
facts বা her decision was based on prejudice not facts দেখো এই ওয়ার্ডটাকে আমরা সেন্টেন্স একটা নাউন হিসেবে পেয়েছি আচ্ছা এবার আমরা কোনো কিছুকে যখন পক্ষপাত পূর্ণ বোঝাতে চাই তখন আমরা সেন্টেন্সে কোন ওয়ার্ডের ব্যবহার করব তখন আমরা ব্যবহার করব এর অ্যাডজেক্টিভ অর্থাৎ সেন্টেন্সে আমরা তখন ব্যবহার করব প্রিজুডিসড প্রিজুডিসড আমরা প্রায় সেন্টেন্সে প্রিজুডিসড এই ওয়ার্ডটাকে ব্যবহার করতে দেখি এক্সাম্পল দেখো যদি আমি বলি তার পক্ষপাতপূর্ণ মনোভাব অনেক মানুষকে কষ্ট দিয়েছিল সেটা কি হবে his prejudiced attitude hurt many people his prejudiced attitude hurt many people দেখো এখানে আমরা প্রিজুডিসড ব্যবহার করছি এই ওয়ার্ডটাকে ব্যবহার করছি যে ওয়ার্ডটা হলো একটা অ্যাডজেক্টিভ প্রিজুডিসড অ্যাটিটিউড দেখো অ্যাটিটিউড হলো একটা নাউন আর তার আগে এই ওয়ার্ডটা বসে সেন্টেন্স একটা অ্যাডজেক্টিভের কাজ করছে একটা এক্সাম্পল দেখো যদি আমি বলি একজন পক্ষপাতপূর্ণ ব্যক্তি প্রায় অন্যদেরকে অন্যায়ভাবে বিচার করে সেন্টেন্সটা কি হবে A prejudiced person often judges others unfairly. A prejudiced person often judges others unfairly. তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা প্রিজুডিস আর প্রিজুডিসডকে সেন্টেন্সে ঠিক কিভাবে ব্যবহার করছি এই ওয়ার্ড দুটোকে আমরা ঠিক কিভাবে ব্যবহার করছি এবার আমরা দেখবো এর পরের ওয়ার্ডটা এবার যে ওয়ার্ডটা আমরা দেখবো সেটা হলো ডরমেন্ট দেখো এই ওয়ার্ডটাকে আমরা প্রায়ই ডরমেন্ট বলে থাকি আমরা এখানে বলি না ডরমেন্ট সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে ব্যবহার তখনই করি যখন আমরা অর্থ করি কোনো কিছু সুপ্ত অবস্থায় আছে অর্থাৎ কোনো কিছু ইনঅ্যাক্টিভ রয়েছে কোনো কিছু নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে সক্রিয় অবস্থায় নেই কিন্তু কোনো সময় যে কোনো সময় এটা সক্রিয় হয়ে উঠতে পারে অর্থাৎ সাময়িকভাবে কোনো কিছু সুপ্ত অবস্থায় আছে সাময়িকভাবে কোনো কিছু নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে দ্যাট মিনস নট অ্যাক্টিভ বাট এবল টু বিকাম অ্যাক্টিভ অ্যাগেইন সেন্টেন্সে আমরা যখন এরকম অর্থ করি তখন আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটাকে ব্যবহার করতে পারি এক্সাম্পল দেখো যদি আমি বলি আমার পুরনো অ্যাকাউন্টটা অনেকদিন ধরে নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে দ্যাট মিনস বন্ধ অবস্থায় আছে সেন্টেন্সটা কি হবে মাই ওল্ড অ্যাকাউন্ট হ্যাজ বিন ডরমেন্ট ফর আ লং টাইম মাই ওল্ড অ্যাকাউন্ট হ্যাজ বিন ডরমেন্ট ফর আ লং টাইম একটা এক্সাম্পল দেখো যদি আমি বলি ভাইরাসটি শরীরে বছরের পর বছর ধরে নিষ্ক্রিয় অবস্থায় থাকতে পারে দ্যাট মিনস সুপ্ত অবস্থায় থাকতে পারে সেন্টেন্সটা কি হবে দ্য ভাইরাস ক্যান স্টে dormant in the body for years the virus can stay dormant in the body for years তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা ডরমেন্ট এই ওয়ার্ডটাকে ঠিক কিভাবে ব্যবহার করছি খুব সহজে আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটাকে ব্যবহার করতে পারি যখন আমরা অর্থ করব সুপ্ত অবস্থায় কোনো কিছু থাকা সুপ্ত থাকা বা নিষ্ক্রিয় থাকা সাময়িকভাবে নিষ্ক্রিয় থাকা তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড আমার মনে হয় প্রত্যেকটা ওয়ার্ডকে তোমরা বুঝতে পারলে আর এটাও বুঝতে পারলে এই ওয়ার্ডগুলো কতটা ইম্পর্টেন্ট এই ওয়ার্ডগুলোকে আমরা প্রতিদিন কতবার ব্যবহার করতে শুনি আর এখন তোমরা নিজেরাই এই ওয়ার্ডগুলোকে সেন্টেন্সে ব্যবহার করতে পারবে এই ওয়ার্ডগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো আর এগুলোর সাথে একদম স্পন্টেনিয়াস হয়ে যাও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যাও না বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে সো দিস ইজ অল অ্যাবাউট টুডে আই উইল বি ব্যাক উইথ অ্যানাদার ভিডিও টিল দেন টেক কেয়ার Thank you for watching this video. Bye-bye.